প্রিজার্ভ করাটা আমাদের জন্য সহজ হবে। আচ্ছা, তো সবাই তাহলে খেয়াল করো। দেখো, আমরা ডিলে নিয়ে পড়াশোনা করছি। হুম? তোমরা সবাই জানো। তো ডিলে নিয়ে পড়াশোনা করার সময় আমরা বেশ কিছু বেসিক ডেফিনেশন আমরা পড়ছি। হুম? দেখো, প্রপাগেশন ডিলে এবং কন্টামিনেশন ডিলে। প্রপাগেশন ডিলে তোমাদেরকে বলছি যে ম্যাক্সিমাম ডিলে সার্কিটের, হ্যাঁ? আর সবথেকে মিনিমাম ডিলেকে আমরা বলছিলাম কন্টামিনেশন ডিলে। তো রাইজিং প্রপাগেশন ডিলে, ফলিং প্রপাগেশন ডিলে। অনুরূপভাবে রাইজিং কন্টামিনেশন ডিলে, ফলিং কন্টামিনেশন ডিলে। অনেকবার তোমাদেরকে আমরা বলছি এই কথাগুলো। তো এইগুলো আজকে আমরা বের করব। হুম? তো ডিলে কি? ডিলে হচ্ছে সার্কিটের বিলম্ব। হুম? কোনো একটা সিগন্যাল ইনপুট থেকে আউটপুটে যেতে বা ইনপুটে কোনো চেঞ্জ করলে করসপন্ডিং চেঞ্জটুকু আউটপুটে পেতে যে সময়টা আমাদের ব্যয় হবে বা যে সময়টা আমাদের সার্কিট নিবে, যে কোনো কিছু ট্রাভেল করতে টাইম নেই, ক্যারিয়ার ট্রান্সপোর্ট হতে, ক্যাপাসিটর থাকে আমাদের এখানে, সেগুলো চার্জিং ডিসচার্জিং হতে কিছু টাইম লাগে। এই জন্য আমরা দেখব যে কোনো একটা ইনপুটে চেঞ্জ আনলে ওই চেঞ্জটা করসপন্ডিং চেঞ্জটা আউটপুটে পেতে আমরা সাথে সাথে কিন্তু পাবো না। হুম? খুব সামান্য হলেও সেখানে একটা টাইম ডিলেশন থাকবে, এটাকে আমরা বলি ডিলে। তো ডিলে খুবই একটা ইম্পর্টেন্ট একটা পারফরমেন্স ইন্ডিকেটর আমাদের সার্কিটের। তো আমাদের সার্কিট যত ফাস্ট হবে ততই বেটার, তত দ্রুত ডেটা প্রসেস করতে পারবে, তত দ্রুত সে ক্যালকুলেশন করতে পারবে, আমাদের ডিভাইস তত ফাস্ট হবে, হ্যাঁ, রেসপন্স তত ফাস্ট হবে। সিমুলেটেড ইনভার্টার ডিলে, এগুলো তোমাদেরকে অনেকবার দেখিয়েছি। ডিলে এস্টিমেট করব, তো আমরা ডিলে এস্টিমেট করতে চাই, তো আমরা কোন কনসেপ্টে গেলাম? আমরা যেহেতু দেখছি আমাদের ট্রানজিয়েন্ট রেসপন্সে যে একটা ইনভার্টারের স্টেপ রেসপন্স, অর্থাৎ একটা স্টেপ সিগন্যাল অ্যাপ্লাই করলে গেটে তার যে রেসপন্স আউটপুটটা যেভাবে চেঞ্জ হয়, তার রেসপন্সের নেচারটা ফার্স্ট অর্ডার আরসি নেটওয়ার্কের মতো, উইথ ডিকেইং এক্সপোনেনশিয়াল। এগুলো আমরা দেখছি। এখান থেকে আমরা এই কনসেপ্টে আসলাম যে যেহেতু আমাদের মস ট্রানজিস্টরগুলা ক্যাপাসিট্যান্স ইন্ট্রোডিউস করে, মস বা সিমস সার্কিটে ক্যাপাসিট্যান্স থাকেই, এবং একটা ওয়ান ট্রানজিস্টরকে আমরা একটা রেজিস্ট্যান্স হিসেবে আমরা কনসিডার করতে পারি। তো সেক্ষেত্রে আমরা তাহলে আরসি ডিলে মডেল হিসেবে আমরা যদি আমাদের সার্কিটকে আমরা মডেলিং করতে পারি, তাহলে আমরা ওই যে টাইম কনস্ট্যান্ট টাউ ইজ ইকুয়াল টু আরসি, তার মতো করেই প্রপাগেশন ডিলে ইজ ইকুয়াল টু আরসি এর মাল্টিপ্লিকেশন আকারে আমরা সার্কিটের ডিলেটাকে আমরা এস্টিমেট করতে পারবো, যেখানে আরটা ছিল রেজিস্ট্যান্স, ইফেক্টিভ রেজিস্ট্যান্স, আর সিটা হচ্ছে টোটাল আউটপুট নোডের ক্যাপাসিট্যান্স। আচ্ছা, তো এই যে ইফেক্টিভ রেজিস্ট্যান্স, অন স্টেট রেজিস্ট্যান্স হিসেবে যেটাকে আমরা এখান থেকে আমরা ফাইন্ড আউট করছি, বা যেটাকে আমরা ডেফিনেশন হিসেবে এভাবে দিচ্ছি যে আর ইজ ইকুয়াল টু ভিডিএস ওভার আইডিএস। এই রেজিস্ট্যান্সটা শুধুমাত্র কিন্তু আমরা আরসি ডিলে প্রেডিক্ট করতে ইউজ করব। এই রেজিস্ট্যান্স দিয়ে কিন্তু আমরা যে কোনো সময়ে অ্যাট এনি গিভেন টাইম আমরা সার্কিটের কারেন্ট আমরা ফাইন্ড আউট করতে ব্যবহার করতে পারবো না। কারণ আমাদের ডিভাইসগুলো কিন্তু সিম্পল যে লিনিয়ার রেজিস্টর এগুলোর মতো কিন্তু আচরণ করে না। এক একটা ভোল্টেজ রেঞ্জে তার ভোল্টেজ কারেন্ট রিলেশনশিপ এক এক রকম ফর্মুলা ফলো করে, এক এক ধরনের ফিজিক্যাল ফেনোমেনন দ্বারা সেটা ডমিনেটেড হয়। আচ্ছা, তো এরপরেই তোমাদেরকে আরসি ভ্যালুগুলো কেমন ভ্যালু হয়, হ্যাঁ, টেকনোলজি নোড চেঞ্জ হলে বা ফিচার সাইজ চেঞ্জ হলে আরসির করেসপন্ডিং ভ্যালুগুলোও চেঞ্জ হয়, সেই রিলেটেড কিছু কথাবার্তা তোমাদেরকে এখান থেকে বলছি। ক্যাপাসিটেন্সের ভ্যালুগুলো কেমন থাকে, রেজিস্ট্যান্সের ভ্যালুগুলো কেমন, ফিচার সাইজে কেমন থাকে, এই আইডিয়াগুলো তোমরা এখান থেকে রাখবে। আচ্ছা, এরপরে ডিলে মডেলের কম্প্যারিজন তোমাদেরকে দেখিয়েছি, যে শকলি মডেল। এরপরে হচ্ছে আমাদের যেটা আরসি মডেল, সিম্পলিফাইড মডেল যেটা আমরা ইউজ করব, এবং স্পাইস মডেল, যেগুলো সিমুলেশন সফটওয়্যার আছে সেগুলো কীভাবে আমাদের এই ডেটাগুলো প্রেডিক্ট করে তার একটা কম্প্যারিজন এখানে দেওয়া আছে। এরপর আমরা হচ্ছে এই এক্সাম্পলটা আমরা অ্যানালিসিস করব। আজকে আমরা এক্সাম্পলটা সলিউশনটা আমরা কমপ্লিট করব। তো সবাই একটু খেয়াল করো যে এখানে আমাদের প্রিভিয়াস ডেটের নলেজ কি লাগবে, যে যে কোনো ট্রানজিস্টরকে তোমরা নিজেরা এখন বলো, একটু দেখি আমরা একটু ঝালাই করে নিই আমাদের নলেজগুলো। যে কোনো একটা মস ট্রানজিস্টরকে আমরা ইকুইভ্যালেন্ট সার্কিট দিয়ে রিপ্লেস করতে চাই। তো একটা মস ট্রানজিস্টরের ইকুইভ্যালেন্ট সার্কিট প্যারামিটার কি কি, কয়টা জিনিস দিয়ে রিপ্লেস করি আমরা? একটু বলো তো কেউ একজন, বাকিটা আমরা একটু শুনি। বলতে পারবো না আমরা কেউ, যে একটা মস ডিভাইসকে আমরা যখন রিপ্লেস করি তখন কোন কোন প্যারামিটার দিয়ে তাকে আমরা রিপ্লেস করব,
কোন কোন সার্কিট এলিমেন্টগুলো আসে। দুইটা, ক্যাপাসিটর 3 জায়গায় 3টা। যে একটা রেজিস্ট্যান্স, সুইচ, একটা রেজিস্টর। ক্যাপাসিট্যান্স আর একটা হচ্ছে আইডিয়াল সুইচ, তাই না? ওকে, থ্যাংক ইউ। তো দেখো, একটা ইউনিট এনমস, এটাকে আমরা দেখো সব ক্ষেত্রে এটাকে আমরা স্ট্যান্ডার্ড হিসেবে রেফারেন্স হিসেবে ধরে নিচ্ছি। একটা ইউনিট এনমসের রেজিস্ট্যান্সকে আর, ক্যাপাসিট্যান্সকে সি দিয়ে আমরা রিপ্রেজেন্ট করবো, এবং আর সি এর ভ্যালুগুলো কেমন হয় এটা কিন্তু এইমাত্র তোমাদেরকে বলছি। একটা আইডিয়া পাবা এখান থেকে তোমরা। তো একটা ইউনিট এনমস, তাহলে তাকে যখন আমরা রিপ্লেস করব, হুম, তখন তাহলে কি কি আসবে একটু বলি আমরা। দেখো, একটা ইউনিট এনমস যদি তাকে আমরা রিপ্লেস করি, গেট এটা সোর্স, এটা সে ড্রেন, তো তাকে যদি আমরা রিপ্লেস করি তাহলে কি দিয়ে রিপ্লেস করব আমরা? গেট টার্মিনালটা কি থাকবে? গেট ক্যাপাসিট্যান্স অফ টার্মিনাল ড্রেন, সরি, গ্রাউন্ডে। কারণ কি? কারণটা হচ্ছে এনমস ট্রানজিস্টরের বডিটা গ্রাউন্ডেড থাকে, এই জন্য আমরা বাকি ডিফিউশন ক্যাপাসিট্যান্সটা ডিরেক্টলি সোর্স টু বডি এবং ড্রেন টু বডি, এই জন্য অফ ক্যাপাসিট্যান্সের অপর টার্মিনাল আমরা গ্রাউন্ডে কনসিডার করি, এবং গেট ক্যাপাসিট্যান্সটাও আমরা অপর টার্মিনাল গ্রাউন্ড কনসিডার করব। বডিটা যেহেতু গ্রাউন্ডেড থাকবে, তো গেট ক্যাপাসিট্যান্সের অপর টার্মিনালও কিন্তু বডি, বা যেখানে চ্যানেল ফর্ম হয় ওই সেমিকন্ডাক্টর, বাল্ক সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালটুকু, যেটা কিনা বডি, হ্যাঁ, গ্রাউন্ডেড করা থাকে। তো হ্যাঁ, এরপর আমরা কি করব? এখানে একটা আইডিয়াল সুইচ, অনুরূপভাবে আমাদের কি হবে? এখানে ড্রেন টার্মিনালে এখানে একটা রেজিস্ট্যান্স থাকবে, অন স্টেট রেজিস্ট্যান্স, এবং এটা কি থাকবে বলতো? ক্যাপাসিট্যান্স, যেটার মান সি। আর ড্রেন টার্মিনালে এখানে যে একটা ক্যাপাসিট্যান্স থাকবে সেটার মানও কিন্তু সি। তো এই যে ড্রেন, সোর্স আর গেট, একটা ক্যাপাসিট্যান্স দিয়ে আমরা প্রত্যেক টার্মিনালে আমরা ক্যাপাসিট্যান্স ইন্ট্রোডিউস করে আমরা জানি এই দুইটা হচ্ছে ডিফিউশন ক্যাপাসিট্যান্স, এই দুইটা হচ্ছে ডিফিউশন ক্যাপাসিট্যান্স, আর এটা হচ্ছে গেট ক্যাপাসিট্যান্স। তোমরা সবাই জানো এটা হচ্ছে আইডিয়াল সুইচ। আচ্ছা, আর এটা হচ্ছে আমাদের অন স্টেট রেজিস্ট্যান্স, সেই যে ইফেক্টিভ রেজিস্ট্যান্সের কথা আমরা বলছি। যখনই কে টাইমস উইথ বেড়ে যাবে, ইন জেনারেল রেজিস্ট্যান্স আর বাই কে হবে। রেজিস্ট্যান্স ইনভার্সলি প্রপোর্শনাল টু উইথ, ক্যাপাসিট্যান্স ডিরেক্টলি প্রপোর্শনাল টু উইথ, এই জন্য রেজিস্ট্যান্স আর বাই কে হবে, আর ক্যাপাসিট্যান্সগুলো কে টাইমস হয়ে যাবে। এটা আমরা সবাই জেনে গেছি এটির মধ্যে, এবং এগুলো কোন জায়গা থেকে আসছে, বেসিক ইকুয়েশন থেকে তোমাদেরকে অনেকবার দেখিয়েছি, অনেকবার বলা হয়েছে, আশা করি আমাদের মনে আছে। এটা এখানে দেখানো হচ্ছে, দেখো যে, আচ্ছা, এখানে যেন আমরা কনফিউজ না হই যে সুইচ হইলে তো দুইটা টার্মিনাল থাকে, এখানে তিনটা টার্মিনাল আপনি কেন দেখাচ্ছেন, ব্যাপারটা এমন না কিন্তু। হ্যাঁ, গেট টার্মিনাল কিন্তু জাস্ট সিগন্যাল অ্যাপ্লাই হবে, যে সিগন্যালের উপর ভিত্তি করে, হ্যাঁ, আমাদের এই যে সোর্স আর ড্রেন টার্মিনালের মধ্যে কানেকশনটা মেক হবে অথবা ব্রেক হবে। হ্যাঁ, সেটা কিসের উপর ডিপেন্ড করবে? গেট টার্মিনালের উপর। বি কেয়ারফুল। হ্যাঁ, তো এটা হচ্ছে জাস্ট এই যে এখানে কন্ট্রোলিং টার্মিনাল হিসেবে থাকবে, যে এখানে আসলে সুইচটা অন থাকবে নাকি অফ থাকবে এটাকে ডিটারমাইন করার জন্য, নাথিং এলস। এটা ড্রেন, এটা সোর্স। তো যখনই কে টাইমস উইথ হয়ে যাবে, কেসি ক্যাপাসিট্যান্সগুলো কে টাইমস হয়ে যাবে রেজিস্ট্যান্স আর বাই কে। আর পিমসের জন্য, ইউনিট পিমসের জন্য শুধু পার্থক্যটা কোথায়? যখনই আমাদের ইলেকট্রন হোল মোবিলিটি রিলেশনশিপ বলে দেওয়া থাকবে, তখনই আমরা এই রিলেশনশিপটা লিখতে পারবো। তো ইউনিট পিমসের জন্য, ইউনিট পিমস কিন্তু খেয়াল করবা একই শেপ, একই সাইজ, যার কার মতো? এনমসের মতো, ইকুয়াল। তো এখানে রেজিস্ট্যান্সটা 2R, একই শেপ, একই সাইজ, একই সাইজের একটা পিমস, একটা এনমস, বাট পিমসের রেজিস্ট্যান্স এনমসের থেকে বেশি, কারণ ইলেকট্রনের থেকে হোল 2 গুণিতক 16 হিসেবে আমরা এখানে ধরে নিচ্ছি। তো এই জিনিসটাকে আমরা কনসিডারেশনে নিয়ে আসলাম রেজিস্ট্যান্স দ্বিগুণ করে দিয়ে, অনেকবার করে বলছি তোমাদেরকে, ক্যাপাসিট্যান্স অ্যাজ ইউজুয়াল সি। তো এই ক্ষেত্রে যদি আমাদের পিমসটা উইথ কে টাইমস হয়, তাহলে টয়েস আর বাই কে, আর ক্যাপাসিট্যান্স হবে কে গুণ কেসি। আর যদি মিওন ইজ ইকুয়াল টু 3 মিউপি বলা থাকতো, তাহলে টয়েস আর বাই কে না হয়ে রেজিস্ট্যান্সটা হতো থ্রাইস আর বাই কে, ইউনিট পিমসের রেজিস্ট্যান্স সেক্ষেত্রে 2R নয় 3R হতো। আর একটা জিনিস আমাদেরকে বলছি, এখানে পিমস ট্রানজিস্টরের যে ক্যাপাসিট্যান্সগুলো আমরা অ্যানোট করছি, এই ক্যাপাসিট্যান্সগুলোর অপর টার্মিনাল সব ভিডিটিতে, কারণ এখানে বডি হায়ার পোটেনশিয়ালে থাকে।
এগুলো বলার পরে আমরা প্রবলেমে চলে আসছিলাম। তো প্রবলেমটা যেহেতু আজকে আমরা সলভ করবো, প্রবলেমের স্টেটমেন্টটা আমরা একটু পড়ি, সবাই একটু খেয়াল করো। Is case a 3-input NAND gate with transistors with 2 gen to achieve effective rise and fall resistance is equal to a unit inverter. তাহলে একটা 3-input NAND gate আমাদেরকে ড্র করতে বলা হচ্ছে, যেখানে ট্রানজিস্টরের সাইজগুলো কেমনভাবে আমাকে চুজ করতে বলছে। সাইজ মানে অ্যাকচুয়ালি উইথ, লেন্থ তো আমাদের ওই যে 2 ল্যাম্ডা। তো উইথগুলো কেমনভাবে চুজ করতে বলা হচ্ছে যেন ওই NAND গেটে, 3-input NAND গেটের ইফেক্টিভ রাইজ এবং ইফেক্টিভ ফল রেজিস্ট্যান্স একটা ইউনিট ইনভার্টারের সমান হয়। তাহলে একটা ইউনিট ইনভার্টারের ইফেক্টিভ রাইজ রেজিস্ট্যান্স, ইফেক্টিভ ফল রেজিস্ট্যান্স কত হয় মনে আছে? একটা ইউনিট ইনভার্টারের ইফেক্টিভ রাইজ রেজিস্ট্যান্স কত, ইফেক্টিভ ফল রেজিস্ট্যান্স কত? কারোরই মনে নেই আমাদের? এটা তো মুখে মুখেও হিসাব করা হয়ে যায়। এই যে দেখো, ইউনিট ইনভার্টার বললেই এনমস অ্যাজ ইউজুয়াল রেফারেন্স 1 ইউনিট, বাট পিমস কিন্তু 2 ইউনিট হবে। বি কেয়ারফুল, ওই যে সিমেট্রি প্রপার্টি পাওয়ার জন্য। তাহলে এখানে কে এর মান 2 পিমসের জন্য, তো পিমসের রেজিস্ট্যান্স 2R/K, কে এর মান 2 বসালে আমি কত পাই রেজিস্ট্যান্সের মান বলো? আর আর এটা তো R/K, কে এর মান 1, তার মানে আর। তো ইফেক্টিভ রাইজ রেজিস্ট্যান্সও আর, ইফেক্টিভ ফল রেজিস্ট্যান্সও আর ইউনিট ইনভার্টারে। তো ইউনিট ইনভার্টারের সাইজটা যেন আমাদের মনে থাকে, ইউনিট ইনভার্টারের সাইজ হচ্ছে এনমসের সাইজ 1 ইউনিট, পিমসের সাইজ 2 ইউনিট। কেন পিমসের সাইজ 2 ইউনিট স্টিক ডায়াগ্রাম যখন করিয়েছি তখনও তোমাদেরকে বলে দেওয়া হয়েছে, সিমেট্রিক সুইচিং ক্যারেক্টারিস্টিক্স এনশিওর করার জন্য। আচ্ছা, তো ইউনিট ইনভার্টারের ইফেক্টিভ রাইজ রেজিস্ট্যান্সও আর, ইফেক্টিভ ফলিং রেজিস্ট্যান্সও আর। কম্পিউট দ্য রাইজিং অ্যান্ড ফলিং প্রপাগেশন অ্যান্ড কন্টামিনেশন ডিলে। তাহলে রাইজিং প্রপাগেশন, রাইজিং কন্টামিনেশন, আবার ফলিং প্রপাগেশন, ফলিং কন্টামিনেশন, টোটাল 4টা ডিলে। কম্পিউট দ্য রাইজিং অ্যান্ড ফলিং প্রপাগেশন অ্যান্ড কন্টামিনেশন ডিলেস অফ দ্য NAND gate driving H identical NAND gates using the Elmore delay model. Assume mu is equal to 2 mu. এই হচ্ছে আমাদের টোটাল স্টেটমেন্টটা ছিল, যে ওই NAND গেটের রাইজিং এবং ফলিং প্রপাগেশন এবং কন্টামিনেশন ডিলেগুলো ফাইন্ড আউট করতে বলা হচ্ছে, যেখানে কি হচ্ছে NAND গেটটা এইচ আইডেন্টিক্যাল NAND গেটকে ড্রাইভ করছে, এবং আমাদের এখানে এলমোর ডেলে মডেলটা ইউজ করতে বলা হচ্ছে ইলেকট্রন আর হোলের মোবিলিটি রিলেশনশিপটা আমাদেরকে বলে দিল। এখানে যদি মিউ ইজ ইকুয়াল টু 3 মিউ পি বলে, এখানে যে সলিউশন করা আছে এই সলিউশন হুবহু কিন্তু একই থাকবে না, অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। তো ফার্স্ট আমরা কি করছি, একটা 3 ইনপুট NAND গেট ড্র করছি। এরপর আমরা ওর্স্ট কেস বিবেচনা করে আমরা ডিজাইনগুলো করব। তো পুল ডাউন নেটওয়ার্কে যখন ফল করবে তখন তো আমাদের কোনো অপশন নাই, সিরিজ নেটওয়ার্ক প্রত্যেককে অন রাখতে হবে, R/K, 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 তিনটাকে যোগ করলে 3R/K ইজ ইকুয়াল টু, আমরা ধরে নিয়েছিলাম কত হতে হবে, ওই যে ইউনিট ইনভার্টারের মতো হতে হবে আর। এখান থেকে আর ক্যান্সেল আউট করে দিয়ে আমরা কে এর মান পাইছিলাম 3, এখানে আছে অলরেডি। আচ্ছা, অনুরূপভাবে আমরা পুল আপ নেটওয়ার্কের যখন আমরা রেজিস্ট্যান্স ফাইন্ড আউট করতে যাব তখন কিন্তু আমাদের অপশন আছে, তখন কিন্তু আমাকে অনেক কিছু কনসিডার করতে হবে। তোমাদেরকে একটা জিনিস শিখিয়েছি, আমরা সবসময় ওর্স্ট কেস কনসিডার করে আমরা ডিজাইনগুলো করব। তো ডিলে নিয়ে কাজ করছি, তাহলে ডিলের রেসপেক্টে ওর্স্ট কেস কোনটা সব থেকে বেশি যখন টাইম লাগবে সেটা হচ্ছে ওর্স্ট কেস। তো তাহলে আমরা যেখানে একটা ট্রানজিস্টরকে অন ধরে নিয়ে আমরা কি করব, আমরা উইথটা চুজ করব। তো যেখানে একটা ট্রানজিস্টর অন মানে কি, একটা ট্রানজিস্টরের পিমসের রেজিস্ট্যান্স কত, ইন জেনারেল ইকুয়েশন টয়েস R/K, যেহেতু মিউ ইজ ইকুয়াল টু মিউ পি বলে দিয়েছি, যদি থ্রাইস মিউ এন ইজ ইকুয়াল টু 3 মিউ পি বলে দিতাম তখন কিন্তু তোমাকে এটা লিখতে হতো থ্রাইস R/K ইজ ইকুয়াল টু আর লিখতে হতো, সেক্ষেত্রে কে এর মান পেতে 3। আমরা এখানে যে সিনারিও বলা আছে কে এর মান আমরা কত পাবো, 2। এই জন্য সবগুলোর পাশে 2 লেখা পুল আপ নেটওয়ার্কে, পুল ডাউন নেটওয়ার্কে সবার পাশে 3 লেখা। এরপর আমরা কি করছিলাম, ক্যাপাসিট্যান্সের মানগুলো বসিয়েছিলাম 3 টার্মিনালে, প্রত্যেকটা ট্রানজিস্টরের 3 টার্মিনালে ক্যাপাসিট্যান্সগুলো ইন্ট্রোডিউস করছি। তো পুল ডাউন নেটওয়ার্কের ক্যাপাসিট্যান্সগুলো অপর টার্মিনাল গ্রাউন্ড, পুল আপ নেটওয়ার্কের অপর টার্মিনালগুলো সব ভিডিডি। এরপর আমরা এইখানে যে ক্যাপাসিট্যান্সগুলো সুইচিং হবে না, যারা একটা ফিক্সড 2 টার্মিনালই ফিক্সড ডিসি ভোল্টেজের সাথে, সেম ডিসি ভোল্টেজের সাথে কানেক্টেড, তাদেরকে আমরা এখান থেকে ক্যান্সেল আউট করে দিয়েছি। এবং আরেকটা কনসেপ্ট তোমাদেরকে শিখিয়েছিলাম যে দুই বা ততোধিক বা একাধিক ক্যাপাসিটর যদি তাদের কোনো কমন নোড থাকে এবং তাদের অপর টার্মিনাল যদি কোনো ফিক্সড ডিসির সাথে কানেক্টেড থাকে, তখন তাদেরকে আমরা
প্যারালাল কানেক্টেড এলিমেন্ট হিসেবে কনসিডার করতে পারবো। সেই কনসেপ্ট কাজে লাগিয়ে আমরা গেট ক্যাপাসিট্যান্সগুলোকে নিচে 3 এর উপর 2, প্রত্যেকটা গেট ক্যাপাসিটর দেখছিলাম আমরা 2 এবং 3 যোগ করে আমরা 5C করে পেয়েছিলাম। এবং ওপরের এইখানে যে ক্যাপাসিট্যান্সগুলো ছিল এগুলো তো ক্যান্সেল আউট হয়ে গিয়েছে। নিচের এইখান থেকে একজন ক্যান্সেল আউট হয়ে গিয়েছে। আর এই 2 জন তো এভাবে ছিল, এদেরকে আমরা কম্বাইন করতে পারি নাই। গেট ক্যাপাসিট্যান্সগুলো কম্বাইন করে ফেলছি। আরেকটা কম্বাইন করে ফেলছিলাম আউটপুট নোডে, হ্যাঁ? তো এই যে এখানে ছিল 2, এখানে ছিল 2, অনুরূপভাবে এখানেও ছিল 2। তো এই 2, এই 2, এই 2, 3 2 এ 6 আর এখানে 3 ছিল। আর 3 9। আউটপুটে টোটাল 9 ক্যাপাসিট্যান্স আমরা ফাইন্ড আউট করছিলাম সিম্পলিফাইড করে উইদাউট লোড। কারণ লোডের দিকে আমরা এখনো কি করি নাই, কোনো কনসিডারেশন করি নাই। এখন যেহেতু মজার ব্যাপার খেয়াল করো, লোডটা যখন আমরা কনসিডার করব যে সে এইচ সংখ্যক নিজের মতো এইচ সংখ্যক গেটকে সে আউটপুটে ড্রাইভ করছে। তো গতদিন এই জিনিসগুলো তোমাদেরকে আমি এতটা বিস্তারিত বলি নাই, এটা একটু সবাই একটু খেয়াল করে শোনো। দেখো তো কোনো মস ডিভাইস, হ্যাঁ, কোনো মস ডিভাইস তার ইনপুটের যে ক্যাপাসিটেন্স, খেয়াল করো এই যে ইনপুটের যে গেট ক্যাপাসিটেন্স, হ্যাঁ, এই গেট ক্যাপাসিটেন্স কি তার আউটপুটের রেসপন্সে বা ডিলেতে, হ্যাঁ, আউটপুট চেঞ্জের কোনো ইফেক্ট ফেলবে এই গেট ক্যাপাসিটেন্স? বলো তো, কোশ্চেন বুঝতে না পারলে বলবা। কি বলছি বলো তো? ইনপুট সাইডের অর্থাৎ গেটের ক্যাপাসিটেন্স আউটপুট নোডে এই যে চার্জ হবে ডিসচার্জ হবে ক্যাপাসিটেন্স, এটাতে কোনো ইফেক্ট ফেলতে পারবে এই গেট ক্যাপাসিটেন্স? বলো, এই আউটপুট নোডের সাথে এই গেট ক্যাপাসিটেন্সের সরাসরি কোনো কানেকশন আছে? বলো, আছে কি নেই? এখানে কি ইলেকট্রিক্যালি ডিসকানেক্টেড না? মাঝখানে কি আছে এখানে? এখানে কি আছে? ইনসুলেটর। তো এই গেট ইলেকট্রিক্যালি আইসোলেটেড না আউটপুট নোড থেকে? এই তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ, তো বলছি যে গেট ক্যাপাসিট্যান্স আউটপুট নোডের থেকে ডিসকানেক্টেড না, তাই কিনা? সে যদি একটা ইনভার্টার আমি ড্র করি, আচ্ছা দেখি আমরা এদেরকে গেট ক্যাপাসিট্যান্স গুলোকে আমরা একটু এইভাবে লিখে, এটা ইনপুট সেট আউটপুট লোড ক্যাপাসিট্যান্স ইফেক্টিভ। তো আমার কোশ্চেনটা হচ্ছে যে এই যে আউটপুটের এই যে নোডের সাথে ইনপুটের এই যে দুইটা গেট ক্যাপাসিট্যান্স, এরা কি কোনো ইফেক্ট ফেলতে পারবে আউটপুটের ডিলেতে বা রেসপন্সে? সিম্পল সার্কিটের নলেজ কাজে লাগাও। কোনো একটা ব্রাঞ্চের সাথে ক্যাপাসিটর আছে, তো ওই ব্রাঞ্চে অন্য একটা ক্যাপাসিটর আছে, কিন্তু সেই ব্রাঞ্চের সাথে সেই ক্যাপাসিটর সরাসরি কানেক্টেড না। তো এই ক্যাপাসিটর চার্জিং ডিসচার্জিং এই ক্যাপাসিটরের কোনো ইফেক্ট আছে? অবভিয়াসলি নাই। না। তো দেখো মজার ব্যাপার, এই ইনপুট ক্যাপাসিট্যান্স কিন্তু এই আউটপুট নোডের ডিলেতে কোনো কোনো রেসপন্সে কোনো কিন্তু সেই ইফেক্ট ফেলতে পারবে না। মজার ব্যাপার খেয়াল করো, এরা কোন দিকে চলে যাবে বলো তো? এরা এদেরকে যে গেট ড্রাইভ করছে, এরা সেই গেটের আউটপুট নোডে যে এই গেটগুলা ইফেক্ট ফেলবে, তাই না? বুঝো? অনুরূপভাবে এই গেট সামনে আর যাদের যাদের সাথে কানেক্টেড, তাদের ইনপুট ক্যাপাসিট্যান্স গুলো আবার কোথায় এসে ইফেক্ট ফেলবে বলো? এটার আউটপুটের সাথে। এই কনসেপ্টটা কি বোঝো? এই কনসেপ্টটা কি বোঝা যায়? তার মানে আমি যেটা জি বলছি স্যার। সেটা হচ্ছে এই পাশে যতগুলো আউটপুটে থাকবে তাদের ইনপুট ক্যাপাসিট্যান্সগুলো এই আউটপুটের সাথে এসে ইফেক্ট করবে। বাট এই যে ৩ জন, এরা কিন্তু এর নিজের আউটপুটে কোনো ইফেক্ট নাই। এরা আবার কোন জায়গায় ইফেক্ট ফেলবে? এর আগের স্টেজে যারা কানেক্টেড আছে সেইগুলোর আউটপুট নোডের যে ক্যাপাসিট্যান্স, সেই ক্যাপাসিট্যান্সের সাথে এরা যেয়ে কিন্তু অ্যাকোমোডেট হবে। ক্লিয়ার এই কনসেপ্টটা? আমার এই ইয়েস স্যার। কথাটা কি ধরতে পারছো? এই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট, খুবই খুব ভালোভাবে বুঝবা। আচ্ছা যাই হোক, তো আমরা এখানে 9C পাইছিলাম। হুম, তোমাদেরকে অনেকবার দেখিয়েছি একে একে, এখানেও তোমরা দেখতে পারো। এই যে দেখো,
খেয়াল করো, দেখছো এইচ কপি, দেখছো এই ন্যান্ড গেটটা কি একা আছে, নাকি তার আউটপুটে নিজের মতো কতজন আছে? এইচ সংখ্যক। তো আমরা দেখছি ও নিজেরই একটাতে ইনপুটে একটা সিঙ্গেল ইনপুট লাইনে 5C ক্যাপাসিট্যান্স ইন্ট্রোডিউস করে। তাহলে সে যদি এরকম আউটপুটে এইচ সংখ্যক ন্যান্ড গেটকে ড্রাইভ করে, 3 ইনপুট, আমি শুধু একটা ইনপুট এই গেট থেকে যাবে সেটার জন্য একটা ইনপুট দেখাচ্ছি, তাহলে প্রত্যেকে এরকম কত করে 5C 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 এভাবে ক্যাপাসিট্যান্স ইন্ট্রোডিউস করবে। তো এইচ সংখ্যক প্রত্যেকে 5C, এক একজন এইচ, এক একজন 5C, টোটাল জনসংখ্যা হচ্ছে এইচ, তাহলে 5HC ক্যাপাসিট্যান্স আমাদের আউটপুট থেকে, সরি ইনপুট থেকে এই আউটপুটে তারা কিন্তু কি হবে, ইফেক্ট ফেলবে, একসাথে কাজ করবে তারা, একই নোডে কানেক্টেড ক্যাপাসিট্যান্স। খেয়াল করবা, সরাসরি কানেক্টেড না থাকলে সেই ক্যাপাসিট্যান্স কোনো ইন্ট্রোডিউস, কোনো ইফেক্ট ফেলবে না। কারণ এর পাশের আউটপুটের যে ক্যাপাসিট্যান্সগুলো, এই পাশের ইনপুট ক্যাপাসিট্যান্স এটার আউটপুট নোডের সাথে সরাসরি কানেক্টেড, এই আউটপুট নোড নেক্সট স্টেজের ইনপুট নোডের সাথে সরাসরি কানেক্টেড। অনুরূপভাবে এই ইনপুট নোডের এই ক্যাপাসিট্যান্সগুলো এই পাশের আউটপুট নোডের সাথে সরাসরি কানেক্টেড, এদের সাথে যে যোগ হবে। আচ্ছা, তো আউটপুটে তাহলে আউটপুট নোডে টোটাল ওই যে 9C প্লাস 5HC, এখান থেকে সি কমন নিয়ে 9 প্লাস 5HC, এই পরিমাণ আমাদের আউটপুট উইথ লোড কনসিডার করে আউটপুট নোডে টোটাল ক্যাপাসিট্যান্সের মান এইটা। এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে বলতো? এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? না স্যার। আচ্ছা, এখনো পর্যন্ত তোমরা কথা না রাখাই আমাদেরকে আবার রিপিট করতে হচ্ছে। তো দেখো এলমোর ডিলে মডেলটা কি ছিল? এলমোর ডিলে মডেল অ্যাপ্লাই করতে গেলে আমাদের আরসি ল্যাডার নেটওয়ার্কের মতো করে আমাদেরকে নেটওয়ার্কটা থাকতে হবে। ল্যাডার নেটওয়ার্ক কি? ল্যাডার মানে কি? মই। তো মইয়ের মতো দেখতে সার্কিট, অর্থাৎ একটা সিরিজ কম্পোনেন্ট, অল্টারনেটিং সিরিজ প্যারালাল, সিরিজ প্যারালাল, সিরিজ প্যারালাল। এখানে সিরিজ কম্পোনেন্ট হিসেবে রেজিস্ট্যান্সগুলো, প্যারালাল কম্পোনেন্ট অর্থাৎ মইয়ের ধাপ হিসেবে যেগুলো কাজ করছে সেগুলো হচ্ছে ক্যাপাসিট্যান্স। তো এরকম ধরনের কোনো এন সংখ্যক নোডের কোনো আরসি ল্যাডার নেটওয়ার্ক যদি আমার থাকে, সেখান থেকে ওই ল্যাডার নেটওয়ার্কের এনতম ক্যাপাসিট্যান্সটাও সম্পূর্ণ চার্জ হইতে টোটাল যে ডিলে এই সার্কিটের, সেই ডিলে, প্রপাগেশন ডিলে আমরা এই যে এই ফর্মুলা দিয়ে বের করতে পারি। নোড আই টু এন, রেজিস্ট্যান্স আই টু সোর্স টাইমস ক্যাপাসিট্যান্স আই। তো প্রথম নোডের জন্য তোমাদেরকে দেখাইছিলাম, প্রথম নোড থেকে সোর্স পর্যন্ত রেজিস্ট্যান্স আর অন, এবং এখানে ক্যাপাসিট্যান্স কত? প্রথম নোডে সি অন। দ্বিতীয় নোড থেকে সোর্স পর্যন্ত টোটাল রেজিস্ট্যান্স কত? সিরিজ রেজিস্ট্যান্স আর অন প্লাস আর টু টাইমস গুণ হবে কি এখানে এই নোডে ক্যাপাসিট্যান্স কত কানেক্ট আছে, সি টু। অনুরূপভাবে এনতম নোড যদি আমি কনসিডার করি, তাহলে আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি ডট 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 প্লাস আর এন, সবগুলোর সিরিজ রেজিস্ট্যান্স যোগ হবে টাইমস এখানে কত ক্যাপাসিট্যান্স আছে, সিএন। এই এলমোর ডিলে মডেলের অ্যাপ্লিকেশন কিভাবে করতে হবে মনে পড়ছে সবার? মনে পড়ছে? জি স্যার। এটা কিন্তু আজকে আমাদের কাজে লাগবে। এইবার দেখো আমরা সার্কিটটা এই পর্যন্ত আসতে পারছিলাম। তো এখন আমরা সলিউশনে যাব। দেখি পাশাপাশি দুইটাকে রাখি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে আশা করি। আচ্ছা দেখো তো তোমরা একই সাথে দুইটা পাশাপাশি দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে? ইয়েস স্যার। আচ্ছা খেয়াল করো, এই হচ্ছে আমার সার্কিট সে। এখান থেকে আমি এখন প্রোপাগেশন ডিলেটা আগে বের করব। প্রোপাগেশন ডিলে দুইটা আগে বের করব, রাইজিং প্রোপাগেশন ডিলে, এরপরে ফলিং প্রোপাগেশন ডিলে, ম্যাক্সিমাম ডিলে দুইটা আমরা আগে বের করব। এই দুইটাই মেইনলি ঝামেলা বেশি। এরপরে আমরা কন্টামিনেশন ডিলে বের করব, রাইজিং কন্টামিনেশন, ফলিং কন্টামিনেশন। তো প্রোপাগেশন ডিলে এবং কন্টামিনেশন ডিলের পার্থক্য তোমাদেরকে আমি দেখতে বলছিলাম। তো এখান থেকে একটু সংক্ষেপে একটু দেখো।
কি ডিফারেন্স বিটুইন প্রপাগেশন ডিলে এবং কন্টামিনেশন ডিলে? দেখো, মেজার্স দ্য ওর্স্ট কেস ডিলে অর্থাৎ লংগেস্ট ডিলে থ্রু এ লজিক পাথ আনটিল দ্য আউটপুট ইজ কমপ্লিটলি স্টেবল অ্যান্ড ভ্যালিড। দেখছো, আউটপুট ফাইনালি সেটেল হবে, এই কথাগুলো ক্লাসে বলছিলাম তোমাদেরকে। এবং এটা হচ্ছে লংগেস্ট ডিলে, ওর্স্ট কেস, ওর্স্ট পসিবল কেস ডিলে এটা। কন্টামিনেশন ডিলে কি বলছে? মেজার্স দ্য বেস্ট কেস শর্টেস্ট ডিলে, হ্যাঁ, বিফোর দ্য আউটপুট ফার্স্ট বিগিনস টু রিয়াক্ট অর মুভ ফ্রম ইটস প্রিভিয়াস স্টেট। তার মানে আউটপুট জাস্ট স্টার্টস টু চেঞ্জ, আর এখানে কি আউটপুট কমপ্লিটলি স্টেবল সেটেল করবে, সেই ডিলে। তো প্রপাগেশন ডিলে এবং কন্টামিনেশন ডিলে তোমরা খুব ভালোভাবে পার্থক্যটা তোমরা পড়ে রাখবা। আচ্ছা, তো ফার্স্ট আমরা রাইজিং প্রপাগেশন ডিলেটা বের করবো। সবাই খুব ভালোভাবে খেয়াল করবো, রাইজিং প্রপাগেশন ডিলে। আচ্ছা, এটা একটু আগে বলে যাই ভালো করে। রাইজিং, তাহলে রাইজিং হবে থ্রু দ্য পুল আপ নেটওয়ার্ক, তাই তো? প্রপাগেশন ডিলে কি লংগেস্ট ডিলে না? তাহলে তুমি একটা ট্রানজিস্টরকে অন ধরবা নাকি তিনটা ট্রানজিস্টরকে অন ধরে ডিলে বের করবা? দ্রুত রেসপন্স করবো এবার। আমরা প্রপাগেশন ডিলে বের করছি, তাহলে রাইজিং, রাইজিং মানে কি রাইজ করবে, আউটপুটটা কি হবে? রাইজ হবে, চার্জ হবে। তো একটা ট্রানজিস্টরের মধ্য দিয়ে তুমি রাইজ করাবা নাকি তিনটে ট্রানজিস্টরের মধ্যে রাইজ করছে কনসিডার করবা? এই আমার কোশ্চেন, বুঝতে পারো নাই? লংগেস্ট ডিলে বললাম না, ওর্স্ট কেস বিবেচনা করব আমরা যখন প্রপাগেশন ডিলে। তো ওর্স্ট কেস স্যার কোনটা? একটার মধ্যে দিয়ে তাহলে অবশ্যই একটা, এটা বলতে তো আমাদের এতক্ষণ টাইম লাগার কথা না। আমরা বলবো কি একটা ট্রানজিস্টরের মধ্যে দিয়ে অন হবে, হ্যাঁ, আউটপুটটা রাইজ করবে। বাট কোশ্চেন এখন একটা তো না, এখন কোশ্চেন হচ্ছে হুইচ অন। মজার ব্যাপার খেয়াল করো, খুবই ইন্টারেস্টিং, কিন্তু এই প্রথমটা বুঝতে হবে খুব ভালোভাবে। ওয়ান ট্রানজিস্টর বাট হুইচ অন, কারণ কি শুধু একটা না, হাউ মেনি এটা কোশ্চেন করলে হবে না, বাট হুইচ অন এই কোশ্চেনটা এখন আমাদের আসবে। কেন বলো তো? মজার ব্যাপার, সবাই খুব ভালোভাবে খেয়াল করো। ধরে নাও, ধরে নাও তুমি একজন ধরে নিলে যে প্রথম ট্রানজিস্টরটা কি করবো আমরা? অন। তার মানে প্রথম ট্রানজিস্টরটা অন মানে কি, তার ঠিক কমপ্লিমেন্টারি অপর ট্রানজিস্টরটা কি আছে বলো? অফ, তাই কি না? তার মানে কি, এই যে ভিডিডি থেকে শুধুমাত্র এই পাথে এই ক্যাপাসিটরটা চার্জ করলে হয়ে যাচ্ছে, তাই কিনা বলো তো? ধরে নিলাম এইখানে টাইম লাগবে T1, ভালোভাবে খেয়াল করবো কিন্তু কেসগুলা। এই সিনারিওটা বুঝছো সবাই? হ্যাঁ এবার দেখো, আরেকজন বললো কি না স্যার আমার তো, আমি মাঝখানেরটা অন ধরে রাখবো। ধরি তো কি হয়, মাঝখানেরটা অন বিবেচনা করলো একজন, তাহলে ভিডিডি থেকে এই পাথে চার্জ হবে। হুম তো মাঝখানেরটা অন মানে কি, তার করেসপন্ডিং ট্রানজিস্টরটা কি আছে? অফ আছে। তো তাহলে এটা যেহেতু অফ, এটাও যেহেতু অফ, তার মানে কি এটা অন, এটাও অন। তাহলে খেয়াল করো তো, এখন আগের থেকে ডিলে বেশি লাগবে নাকি কম লাগবে? এখন আউটপুট নোডের ক্যাপাসিট্যান্স তো চার্জ হবে, অনুরূপভাবে এই একটা প্যারাসাইটিক ক্যাপাসিট্যান্স চার্জের সুযোগ এখন পাচ্ছে না, পাচ্ছে কিনা? এই দেখো, এই ক্যাপাসিট্যান্সটা চার্জ হবে, অনুরূপভাবে এই ক্যাপাসিট্যান্সটাও কি হবে? এই পাথে চার্জ হবে। তাহলে এই ক্ষেত্রে টাইম বললাম T2। তাহলে বলো তো T1 বড় নাকি T2 বড়? একটা ট্রানজিস্টর বা কোন ট্রানজিস্টরটা অন ধরছো তার উপর ভিত্তি করে ডিলেগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, খেয়াল করো। T1 বড় নাকি T2 বড়? শুধু আউটপুট ক্যাপাসিট্যান্সকে চার্জ করতে আমার টাইম বেশি লাগবে নাকি আউটপুটের সাথে আরেকটা প্যারাসাইটিক ক্যাপাসিট্যান্স যদি চার্জ করা লাগে তাহলে টাইম বেশি লাগবে, কোনটা? স্যার প্যারাসাইটিক ক্যাপাসিটর চার্জ করতে বেশি হবে। হ্যাঁ, তাহলে বলো T2 বড় নাকি T1 বড়? আগের বার স্যার T1 এর ক্ষেত্রে কি কোনো প্যারাসাইটিক ক্যাপাসিট্যান্স চার্জের সুযোগ ছিল? এই ট্রানজিস্টরে অফ হয়ে বসে আছে, এদের দুইজন তো চার্জ হওয়ার কোনো অপশনই নাই। এই পাথ তো সিরিজ পাথ, আগেই কাটা, বন্ধ। তাহলে T1 এর থেকে T2 কি হবে বড় বলো? বড় হবে অবভিয়াসলি। এইবার ধরে নাও যে 3 নাম্বার অন আছে, তার মানে কি তার করেসপন্ডিং যেটা এটা অফ আছে, তাহলে এটাও অফ আছে এখানে, এটা অফ, তার মানে কি এটা অন, এটাও অন। এই পাথ কিন্তু এখন অন, এই পর্যন্ত খেয়াল করো। তাহলে এই পাথ দিয়ে যে শুধু আউটপুটটা চার্জ হবে তাই না, এই পাথ দিয়ে এসে এটাও চার্জ হবে, অনুরূপভাবে এটাও কি হবে? দ্বিতীয় প্যারাসাইটিক ক্যাপাসিট্যান্সটাও এখন চার্জের সুযোগ পাচ্ছে। এই 3 নাম্বার এই ট্রানজিস্টর অন থাকার ক্ষেত্রে যে ডিলে, সেটাকে যদি T3 বলি, T3 গ্রেটার দেন T2 গ্রেটার দেন T1, এটাকে বোঝো? হ্যাঁ স্যার।
তাহলে এবার বলো, একটা ট্রানজিস্টর তুমি যে শুধু বুদ্ধি করে বললে যে একটা ট্রানজিস্টরকে অন ধরবো, তাই শুধু করলেই হবে না। এখন কোন ট্রানজিস্টরকে অন বিবেচনা করবে এই অ্যানালিসিসও তোমাকে করতে হবে। তাহলে বলো, আমরা প্রোপাগেশন ডিলে বের করছি, ম্যাক্সিমাম পসিবল ওর্স্ট কেস ডিলে। তাহলে আমরা ওর্স্ট কেস কি, এটাও চার্জ হবে, প্যারাসাইটিক ক্যাপাসিট্যান্স দুটো চার্জ হবে, এটা না আমাদের ওর্স্ট কেস, তাই তো নাকি বলো? হ্যাঁ স্যার। তাহলে এই 3 নাম্বার ট্রানজিস্টরটা আমরা অন ধরে নিচ্ছি, খেয়াল করো, এই যে এই পাশের এইটা। এক একজন এক এক রকম ভাবে ড্র করলে কিন্তু এরকম হইতে পারে যে এইটা এইটা তুমি তখন এই যে এটার সাথে কানেক্ট করে রাখছো, তখন কিন্তু এইটা আমাদেরকে অন করা কনসিডার করতে করতে পারি আমরা। হ্যাঁ, এগুলো যেন মুখস্থ না করি, আমরা অ্যানালিসিস করে এক পলক দেখলে যেন বুঝতে পারি কি হচ্ছে না হচ্ছে। তাহলে রাইজিং প্রপাগেশন ডিলে ক্যালকুলেট করার সময় আমরা ধরে নিচ্ছি কোন ট্রানজিস্টরটা অন আছে লেফট মোস্ট আমাদের এই ফিগারে। কোনটা বলো? লেফট মোস্ট যে ট্রানজিস্টরটা অন আছে। হুম, এটা অফ, এইটা অফ। তাহলে খেয়াল করো, এটাও অন আছে, এটাও অন আছে। হুম, এই পাত দিয়ে এটা চার্জ হবে, এটা হচ্ছে এই পাত দিয়ে চার্জ হবে। এই যে লাইনটা আমি ড্র করলাম কারেন্ট পাথ, এটা কি ক্লিয়ার সবাই এই পর্যন্ত? এই পর্যন্ত ক্লিয়ার কিনা? তুমি এই পাথটা বের করে ফেলতে পারলে এবার আমরা সার্কিট ড্র করব। সার্কিটে সব ড্র করবো না, শুধু যেটুকু পাথ সেইটুকুই, কারণ হাবি যাবে এত কিছু চলে আসলে আমাদের মাথা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, এবার বলো দ্রুত, এই যে এই রেজিস্ট্যান্স কত, এটা এই ওয়ান ট্রানজিস্টরের রেজিস্ট্যান্স কত? টয়েস আর বাই কে, কে এর মান কত? 2। তো বললাম যে আমাদের উইথ জানা থাকলে রেডিলি আমরা রেজিস্ট্যান্স বের করে ফেলতে পারি। এই ট্রানজিস্টর এই পাথের রেজিস্ট্যান্স কত বলো? এটাকে আলাদাভাবে প্রয়োজনে 0 থেকে ড্র করে দেখাই। তাহলে ভিডিডি, খেয়াল করো যে ভিডিডি থেকে একটা ট্রানজিস্টর অন, তার মানে এই ট্রানজিস্টরের অন রেজিস্ট্যান্স কত খুঁজে বের করলাম আমরা? আর হুম, এরপরে এই যে দেখো আউটপুট। হ্যাঁ, এই যে এই দাগ যাচ্ছে, এই আউটপুট নোড, এটা মনে করো আমার সেই আউটপুট নোড। খেয়াল করবা আউটপুট নোডে ক্যাপাসিট্যান্স কত আছে বলো? 9 প্লাস 5AC। আবার এই যে নিচে দুইটা ট্রানজিস্টর আবার অন আছে, খেয়াল করবা এই আউটপুট নোড ওয়াই থেকে কিন্তু প্যারালাল পাথ। তাহলে এখান থেকে একটা রেজিস্ট্যান্স অন ট্রানজিস্টর মানে রেজিস্ট্যান্স দিয়ে রিপ্লেস করবো আমরা। একটা এই যে এই রেজিস্ট্যান্স, এই ট্রানজিস্টরের জন্য এই রেজিস্ট্যান্সটা লিখলাম। এই রেজিস্ট্যান্সের মান কত কে বলতে পারবে? এই রেজিস্ট্যান্সের মান কত লিখবো দ্রুত বলো, আজকেও বলে আসছি শুরুতে, এতক্ষণ লাগবে? উইথ জানা আছে, একটা এনমস অন স্টেট আছে, এটা রেজিস্ট্যান্স কত বলতে এতক্ষণ লাগবে আমাদের? লাগার কথা না। এই ইন জেনারেল ইকুয়েশনটা বলো, কিছু মনে না থাকলো কি? আর বাই কে, কে এর মান কত? 3। তো আর বাই 3, ক্লিয়ার? এরপরে দেখো এই ট্রানজিস্টরটা পার হয়েই একটা কি আছে বলো? একটা প্যারাসাইটিক কি আছে বলো? ক্যাপাসিট্যান্স, যার মান ওই যে কেসি মানে কি 3C। এরপরে দেখো আবার একটা ট্রানজিস্টর অন আছে, তার মানে কি আবার একটা অন রেজিস্ট্যান্স, এটার মানও কত? একই রকম ভাবে আর বাই 3 থাকার পরে এটা আবার একটা কি আছে বলো? কি গেছে? একটা ক্যাপাসিটর 3C। পরের কি আর রাখবো এখানে আমি? এই নিচের একদম ডাউন মোস্ট এই ট্রানজিস্টর কি অবস্থায় আছে? অফ। কারণ অফ। কি তার ঠিক ওপরে কাউন্টার পার্ট অন হয়ে বসে আছে উপরে, ও তো নিশ্চিত অফ। আর সার্কিটের আর কোনো কিছু ড্র করা লাগবে আমাদের? না স্যার। সার্কিট এইটুকু কি ড্র করতে পারবো আমরা সবাই? এই যে লেফট হ্যান্ড সাইডে সার্কিট থেকে বেছে নিয়ে পারা যাবে? রেসপন্স প্লিজ। যদি আরেকবার এঁকে দেখানো লাগে আমি আরেকবার এঁকে দেখাবো। এই মান সহ রেজিস্ট্যান্সের মান সহ এই রাইজিং প্রপাগেশন ডিলে যখন কনসিডার করবো, তখন এই যে নিচে প্যারাসিটিক ক্যাপাসিট্যান্স দুটো থাকবে, এই দুইটা ট্রানজিস্টর অন থাকবে, তাদের অন স্টেট রেজিস্ট্যান্স, আউটপুট নোডের এই যে ক্যাপাসিট্যান্স যেটা এখানে আমরা বের করে রাখছি আগে সেটা লিখছি, আর পুল আপ নেটওয়ার্কের অন ট্রানজিস্টরের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এখানে রিপ্লেস করছি, এরপরে ভিডিডি। এই সার্কিটটা কি ড্র করা যাবে? হ্যাঁ না তোমরা কিছুই বলো না, তাহলে কিভাবে হবে? দেখো তো, যাবে। আমি যে সার্কিটটা ড্র করছি সেই সার্কিটটার সাথে এই যে এই আমাদের হ্যান্ড রিটেন যে ম্যাটেরিয়াল, তোমাদের যে সলিউশন তোমরা যেটা নিয়ে পড়াশোনা করবা, এই দুটার মধ্যে মিল আছে কিনা?
হ্যাঁ স্যার মিল আছে। তাহলে আমাদের এই যে সার্কিট থেকে আমরা রাইজিং প্রপাগেশন ডিলে কনসিডার করার জন্য বা হিসাব করার জন্য আমরা এই ফিগারটা এই যে ফিগারটা নিয়ে আসছি। এরপর আমরা ওই সূত্রটা, ওই যে এলমোর ডিলে মডেল, হ্যাঁ, এখানে দেখো সেই মইয়ের মতো, এটা সেই মই, দেখো এটা সেই ল্যাডারের মই, আর এইগুলো সিরিজ কম্পোনেন্ট, সেই রেজিস্ট্যান্স, আর এই যে প্যারালাল নোডের ক্যাপাসিট্যান্সগুলো এই। তাহলে এটা কি আরসি ল্যাডার বলা যাবে এই নেটওয়ার্ককে? যাবে জি কি? স্যার বলা যাবে। ওকে, এইবার দেখো, খেয়াল করো, প্রথম দুইটা নোড, তাহলে এখন আমাদের সোর্স কোনটায় আমাদেরকে জানতে হবে, কারণ কি ওই যে আমাদের রেজিস্ট্যান্স সবসময় যে নোড যখন কনসিডার করি ওই নোড থেকে সোর্স পর্যন্ত আমাদের দূরত্বটা বা ওই রেজিস্ট্যান্স কত আমাদের জানতে হয়। এখন কিন্তু এই ভিডিডি, এটা মনে করো আমাদের সোর্স, হ্যাঁ। তো এইটা মনে করো যে আমরা বললাম 1 নাম্বার নোড, এটা 2 নাম্বার নোড, এটা 3 নাম্বার নোড বললাম, সে ধরে নাও, হ্যাঁ। আচ্ছা, তো অ্যাকচুয়ালি এটাকে কোনো আমরা নোড বলতে পারবো এটাকে? আচ্ছা একটু সিম্পলিফাই করি। আচ্ছা, ফার্স্ট বলো জি স্যার এই বলা যাবে তো। যাবে এই নোডটা, এই যে ফার্স্ট যে নোডটা আমি এনসার্কেল করছি, এই নোডের জন্য সূত্রটা কি হবে বলো তো? এই নোড থেকে সোর্স পর্যন্ত রেজিস্ট্যান্স কত বলো? আর, এবং ওই নোডের সাথে অ্যাসোসিয়েটেড ক্যাপাসিট্যান্স কত? 9 প্লাস 9 5H প্লাস 5 5HC, ক্লিয়ার? যোগ, দেখি এবার একটা নোডে চলে যাব আমরা, পরের নোড দেখি তো, এই নোড, এবার এই নোডে কাজ করবো আমরা। তাহলে এই নোডের জন্য কি হবে বলো তো ইকুয়েশনটা? বলো, সাধারণ সেন্সে এলমোর ডেলি মডেল অ্যাপ্লাই করলে নোড টু সোর্স রেজিস্ট্যান্স কত হওয়া উচিত? আর প্লাস আর বাই 3 বা আর বাই 3 প্লাস আর, এরকম হওয়া উচিত না? গুণ এই নোডে জি ক্যাপাসিট্যান্স স্যার। কত? 3C, এরকম মনে হওয়া উচিত তো। জি বাট বি কেয়ারফুল, এবার দেখো এইখানে খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট আছে, এটার সাথে এটা মিলে গেছে প্রথম পার্টটুকু আমাদের, তাই না? প্রথম পার্টটুকু মিলে গেছে না? গেছে। বাট সেকেন্ড পার্ট কি মিলছে? সেকেন্ড পার্ট ওদের কি বের হয়েছে? 3RC, আর আমাদের দেখো কত কমপ্লেক্স কি সব আসছে। কারণ কি? খেয়াল করো, মজার ব্যাপার দেখো, ডিলে আমি কনসিডার করব কার জন্যে? এই ফুল চার্জ হওয়া পর্যন্ত আমার কাজ না। তুমি কি অপেক্ষা করবা যে আমার হচ্ছে আউটপুট বা সার্কিট যখন অপারেশন করবে তারা শুধুমাত্র আউটপুট নোডের এই ক্যাপাসিট্যান্সটা ফুল চার্জ হচ্ছে কিনা বা ফুল ভোল্টেজটা আউটপুট পাচ্ছে কিনা এইটা। হুম, তো যতক্ষণ এ ফুল চার্জ হবে এরা দুইজন কি চার্জ হবে বলো? পার্শিয়াল চার্জ হবে না, তাই কিনা? সব থেকে নিকটবর্তী নোড সোর্স থেকে যে কাছে থাকবে সে আগে ফুল চার্জ হবে, আর বাকি সবাই কি হবে? পার্শিয়ালি চার্জ হবে না। তারপরে ফুল চার্জ হবে এ, আর এর ফুল চার্জ হইতে সব থেকে বেশি সময় লাগবে, সবার শেষে ফুল চার্জ হবে এ। বলছি না গতদিন এটা? তো তোমার আউটপুট নোডের ক্যাপাসিট্যান্স যখন ফুল চার্জ হবে, অপর দুইটা ক্যাপাসিটর তখন কি অবস্থাতে থাকবে বলো? পার্শিয়াল চার্জড। তাহলে পার্শিয়াল চার্জ হলে আমার আমার তো কোনো সমস্যা নেই, আমি শুধু এই ক্যাপাসিটরটা ফুল চার্জ হচ্ছে কিনা এটা আমার ব্যাপার। তো এই জন্য এদেরকে দুজনকে কিন্তু আমি ফুল চার্জ হতে হতে যে টাইম লাগবে ততক্ষণ কিন্তু আমি বসে থাকবো না, চাইলে আমি ওই আউটপুটের ওই সিগন্যাল নেক্সট স্টেজে পাস করে দিব বা অন্য কোনো অপারেশনে চলে যাবো। এদেরকে ফুল চার্জ করার জন্য কিন্তু আমার বসে থাকার সময় নেই। হুম, ওর সাথে কিন্তু আমাদের লজিক্যাল কোনো বাধা নাই। এই বুঝতে পারছো? তাহলে এদেরকে আমি কি কনসিডার করব? ফুল চার্জ নাকি পার্শিয়াল চার্জ ক্যাপাসিটর হিসেবে কনসিডার করব আমি? বলো। পার্শিয়াল চার্জ। হুম, কারণ এদেরকে স্যার ফুল আরেকটু চার্জ হবে। যদি বলতেন স্যার ভালো হতো একটু। হ্যাঁ অবশ্যই বলবো, খেয়াল করো, এই যে দেখো আউটপুট নোডের এই ক্যাপাসিট্যান্সটা সবার আগে চার্জ হয়ে যাবে না? এই সবার আগে ফুল চার্জ হয়ে গেলে আউটপুট অন পেয়ে যাচ্ছ তুমি, বা ভিডিডি যাই বলো, ফুল ভোল্টেজ পেয়ে যাচ্ছ তুমি এখানে। মিন হোয়াইল যখন ও ভিডিডি পেয়ে গেছে, নিচের দুইজনকে ফুল চার্জ হয়েছে তখন, নাকি তখনও না স্যার। চার্জিং? তখনও চার্জিং, পার্শিয়াল চার্জ। বাট আমার তো দরকার এই আউটপুট চেঞ্জটা, আউটপুট ফাইনাল ফাইনাল ফর্মে আমি পেয়ে গেছি, ফাইনাল যে ভ্যালু, স্টেডি স্টেট ভ্যালু আমরা পেয়ে গেছি। এই দুইটা ফুল চার্জ হওয়ার জন্য কি আমি বসে থাকবো যে না ওই দুজন ফুল চার্জ না হইলে আমি সার্কিটের অপর কোনো অপারেশন করবো না, বা এর আউটপুটটা চেঞ্জ আসবে না, বা আউটপুটটা পরের স্টেজে আমি ফিট করাবো না, বা সার্কিট অপারেশনে যাবে না, এতক্ষণ কি আমি অপেক্ষা করবো আমি? নাকি আউটপুটটা জাস্ট আমাদের যেটা হওয়ার কথা সেটা পেয়ে গেছি, এখন এই দুইটা কি স্টেটে আছে আমার তো দেখার বিষয় না? দেখার বিষয় বলো।
এলমোর ডিলে মডেলটা আমরা মাত্র যে ইকুয়েশনটা লিখছিলাম এটা কিসের জন্য? ক্যাপাসিটরগুলো কি হবে? ফুললি চার্জড, তার জন্য ইকুয়েশন যে ওই নোড থেকে সোর্স পর্যন্ত টোটাল রেজিস্ট্যান্স, তাই না? তাই তো নাকি? তো যেহেতু পার্শিয়াল চার্জ হবে, তো পার্শিয়াল চার্জ হইলে মজার ব্যাপার খেয়াল করো, পার্শিয়াল চার্জ তার মানে কি ফুল চার্জ কিন্তু হবে না, তাহলে ফুল ডিলে আমি এখানে কনসিডার করব না। তাহলে এখানে আমরা পার্শিয়াল রেজিস্ট্যান্স কনসিডার করব। সোর্স টু নোড, দেখো নোড টু সোর্স যে টোটাল রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স আমরা পার্শিয়াল রেজিস্ট্যান্স কনসিডার করব। কোনটুকু কনসিডার করব? কমন যে রেজিস্ট্যান্সটুকু। সব নোডের সাথে কমন যে রেজিস্ট্যান্স, দেখো এই নোড থেকে এখানে যেতে গেলে রেজিস্ট্যান্স এটা কমন, এই নোড থেকে যেতে গেলে এই রেজিস্ট্যান্স কমন, এই নোড থেকে যেতে গেলে এই রেজিস্ট্যান্স কমন। তাহলে সবগুলো নোডের জন্য কমন পাথ রেজিস্ট্যান্স কোনটা বলো তো? আর না? তো পার্শিয়াল নোডের জন্য, পার্শিয়াল চার্জড নোডের জন্য শুধুমাত্র কমন পাথের রেজিস্ট্যান্সটুকু আমাদেরকে কনসিডার করতে হবে। তার মানে কি টোটাল আর আর বাই থ্রি প্লাস আর নিবা নাকি শুধু আর নিবা? শুধু আর আর, এবং বাকি নিয়ম সেম। ওই নোডে ক্যাপাসিট্যান্স কত? 3 সি। তাহলে কত আসলো? 3 আর সি। এবার মিলছে সলিউশনের সাথে? প্লাস 3 নম্বর নোডের জন্য বা লাস্ট নোডের জন্য, এই নোডের জন্য কি হবে তোমরা বলো এবার। এই নোডের জন্য এই নোডের ক্যাপাসিট্যান্স ফুললি চার্জ হবে নাকি পার্শিয়ালি চার্জ হবে? পার্শিয়ালি চার্জ। পার্শিয়ালি। তাহলে এই যে পাথের রেজিস্ট্যান্স তুমি ফুল বিবেচনা করবে নাকি পার্শিয়াল রেজিস্ট্যান্স নিব আমি পাথের? পার্শিয়াল পার্শিয়াল রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স সেটা কত? কমন পাথ রেজিস্ট্যান্স বলছি বারবার, কমন পাথ রেজিস্ট্যান্সটুকু নিব পার্শিয়াল চার্জিং নোডের জন্য। তো কমন পাথ কোনটা? কমন পাথের রেজিস্ট্যান্স কোনটা? সবাইকে এসে এই পথ দিয়ে যেতে হচ্ছে না? কমন পাথ রেজিস্ট্যান্স কত? আগের বারের মতোই আর। তো আর এর সাথে এই নোডে কত ক্যাপাসিট্যান্স আছে? 3 সি। তাহলে এই আর গুণ 3 সি অর্থাৎ 3 আর সি, পরের টার্মও 3 আর সি। তাহলে এই সলিউশনের এই লাইনটা যেটা লিখছে টিপিডিআর, অর্থাৎ রাইজিং প্রপাগেশন ডিলের এই যে সলিউশনটা লিখছে, এই তিনটা নোডের জন্য এই যে তিনটা পার্ট, এটা কি সবাই বুঝছি আমরা? এরপর এটা কমন নিয়ে, আর সি কমন নিয়ে 15 প্লাস 5 আর সি। এটা কি আর বলা লাগবে? এই সলিউশনটা বুঝতে পারছি আমরা সবাই? অনুরা রেসপন্স প্লিজ। জি স্যার। মানে কি তোমরা বুঝতে পারছো নাকি আর রিপিট করা লাগবে? রাইজিং প্রপাগেশন ডিলে ক্যালকুলেশন কিভাবে হবে বোঝা গেছে সবাই? আচ্ছা, বুঝতে পারলে বলো, বুঝতে না পারলেও বলো, আমরা সামনে প্রসিড করি। আচ্ছা, তো আমি ধরে নিচ্ছি যেহেতু সবাই আমরা নীরবই আছি, ধরে নিলাম আমি যে সবাই পারবো। সবাই বুঝতে পারছি আশা করি। আচ্ছা, রাইজিং প্রপাগেশন ডিলে শেষ। এবার আমরা ফলিং প্রপাগেশন ডিলে, প্রপাগেশন ডিলেটা আমরা আগে বের করে নিচ্ছি। এবার দেখো এখানে আবার টুইস্ট কিরকম। দেখো তোমরা জানো যে ফলিং প্রপাগেশন মানে কি ফল করবে, ওকে, ফল করবে, এই পাথে ফল করবে। তার মানে কি সবাইকে কি থাকতে হবে বলো? অন থাকতে হবে নিচের তিনজনকেই সিরিজ। আর কোনো অপশন আছে বলো? কোনো অপশন আছে এছাড়া? না স্যার। ডিসচার্জ করার আর কোনো অপশন নেই, তিনজনকে অন থাকতে হবে। কিন্তু এখানে আবার একটা ঘটনা আছে, ছোট্ট করে একটুখানি বলি, দেখো ধরতে পারো কিনা। খেয়াল করো, এমন যদি হইতো যে এ অফ, তার মানে কি এর করেসপন্ডিং এইটা যদি অন থাকতো, মনে করো আগের স্টেজে আউটপুট এখন হাই হয়ে আছে, হ্যাঁ, আগের স্টেজে এটা অন হয়ে আছে, এটা চার্জ হয়ে আউটপুট কত হয়ে বসে আছে বলো? অন। জাস্ট, তাহলে এই দুইটা অফ, তাহলে এই দুইটা অফ মানে কি এও অন, এও কি আছে বলো? অন আছে। তাহলে দেখো তো প্যারাসাইটিক ক্যাপাসিট্যান্স দুইটা আউটপুট হাই থাকা সত্ত্বেও প্যারাসাইটিক ক্যাপাসিট্যান্স দুটো চার্জ হয়ে বসে থাকবে নাকি ডিসচার্জ হয়ে বসে থাকবে? তোদের গ্রাউন্ডে পাত তারা অলরেডি পেয়ে বসে আছে না? এটা কি বোঝো? তার মানে কি এই ক্যাপাসিটরও ডিসচার্জ হয়ে বসে আছে, এই ক্যাপাসিটরও ডিসচার্জ হয়ে বসে আছে, এদের কোনো চার্জ নেই। এই যে কন্ডিশন আমি বললাম এই মাত্র, তাই কি না? তাই তো নাকি? হঠাৎ করে যখন তুমি এই দুইটাকেও কি করে দিবা, সরি
হঠাৎ করে তুমি যখন এইটাকে অফ করে দিবা, তখন সাথে সাথে কি হয়ে যাবে, উপরের এই ট্রানজিস্টরটা অন হয়ে যাবে। তখন আগের এই দুইটা ক্যাপাসিটর কিন্তু এখন আর তার ডিসচার্জ করা লাগছে না, তারা অলরেডি ডিসচার্জ হয়ে বসে আছে। এখন কি হবে, জাস্ট মেইন আউটপুট নোডের ক্যাপাসিট্যান্স সিরিজ পাথ দিয়ে টোটাল গ্রাউন্ডে ডিসচার্জ হয়ে যাবে। হুম তো এই ক্ষেত্রে ডিলেটা বেশি হবে, নাকি এই যে পার্সিয়াল ক্যাপাসিটর দুইটা যদি চার্জ ডিসচার্জ হওয়ার সুযোগ না পেতো আগের স্টেজে, তাদেরকেও ডিসচার্জ করতে হবে আমার এখন। এমনভাবে মনে করো যে সার্কিট অন হয়েছে, নিচের পুল আপ নেটওয়ার্ক এমনভাবে অন হয়েছে, শুধু একে ডিসচার্জ করলে হবে না, এদেরকেও ডিসচার্জ করতে হবে, একেও ডিসচার্জ করতে হবে, তাহলে ডিলে বেশি লাগবে। কোন ক্ষেত্রে ডিলে বেশি লাগবে, ওর্স্ট কেস কোনটা? সেকেন্ড কেস। সেকেন্ড কেস। এটা কি সবাই বোঝো? এটা কি সবাই বোঝো? জি স্যার। আচ্ছা, তাহলে সবসময় মনে রাখবা যে শর্টকাট বলে দিই, আসলে শর্টকাট এরকম কোনো শর্টকাট বলে দিলে তোমরা থিঙ্কই করবে না, ভাববা না, এই জন্য আমি শর্টকাটটা বলতে চাচ্ছি না এখনই। আচ্ছা, একটু পরে বলি শর্টকাটটা। তাহলে আমি বুঝছি যে তিনটা ট্রানজিস্টরে অন থাকবে এবং এই দুইটাও ডিসচার্জ হবে অনুরূপভাবে, আমাদের আউটপুটের টোটাল মেইন ক্যাপাসিটেন্সটাও ডিসচার্জ হবে। ওকে, তাহলে এখান থেকে সার্কিটটা ড্র করতে গেলে আমাদের কি কি থাকবে সার্কিটে? সার্কিটটা আমাদের ড্র করতে পারা উচিত। দেখি তো তোমরা সার্কিটটা বুঝতে পারো কিনা সহজে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের মেইন সার্কিট সে। এই জায়গাটা আমরা একটু ক্লিয়ার করি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, এবার সার্কিটে দেখো শুধুমাত্র যেটুকু লাগবে সেইটুকু ড্র করবো আমরা। হ্যাঁ, বাকি কোনো কিছু আমাদের কনসিডারেশন করার দরকার নেই, সিম্পলিফাইড হবে আমাদের আমাদের হিসাব নিকাশ। হুম আর কিছুই না। আচ্ছা, এইবার দেখো তো সার্কিটটা তাহলে কি আছে, এবার আমরা বুঝে নিই। এখানে আমি আর আলাদা করে আঁকছি না, খেয়াল করো। দেখো, এরপর কি আউটপুট নোড ওয়াই। হুম আউটপুট নোডের ক্যাপাসিট্যান্স কত, এই যে লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডে একটু দেখো, আশা করি আমরা বুঝতে পারবো। বুঝতে না পারলে সমস্যা নেই, আমি এঁকে দিব আবার। তাহলে আউটপুট নোড, এই যে আউটপুট নোড ডিসচার্জ হবে, তো আউটপুট নোডের ক্যাপাসিট্যান্স রাখছি। ওকে, এবার ডিসচার্জ হইতে গেলে তো তিন পুল ডাউনের প্রত্যেকটা ট্রানজিস্টর অন, তাহলে উপরে সবাই তো অফ, উপরের আমার কোনো কিছু বিবেচনা করার দরকার নেই, তাহলে নিচের তিনজন অন। তাহলে প্রত্যেকটা ট্রানজিস্টরের অন স্টেট রেজিস্ট্যান্স কত, আর বাই কে মানে কত, আর বাই থ্রি। হ্যাঁ, আর ওই নোডে দেখো এই যে থ্রি সি ক্যাপাসিট্যান্স, পরে আবার একটা ট্রানজিস্টর আছে, তার মানে আর বাই থ্রি, ওই নোডে আবার একটা ক্যাপাসিট্যান্স থ্রি সি। পরে অ্যাট লাস্ট যে ট্রানজিস্টর সেটা কিন্তু এখন অন, তার জন্য আর বাই থ্রি। এই সার্কিটটা বোঝা গেছে? সিম্পল না অনেক? সার্কিটটা ড্র করা যাবে? জি স্যার। ওকে, জি স্যার যাবে। পারবা আশা করি, সমস্যার কথা না। এইবার দেখো ইকুয়েশনটা, এবার লেখো তো টিপিডিএফ, ফলিং প্রপাগেশন ডিলে। এবার দেখো খেয়াল করবা কিন্তু, এবার এই একটা নোড, এই একটা নোড, এই একটা নোড। হ্যাঁ, এরপরে এখন আমাদেরকে সোর্স দেখতে হবে অথবা সিঙ্ক দেখতে হবে। সোর্স মানে হচ্ছে সোর্স, যেখান থেকে চার্জ হয়, এটা হচ্ছে সোর্স, এটা হচ্ছে সোর্স। আর যখন ডিসচার্জ হবে তখন আমরা কি বলি, সিঙ্ক। যেমন বেসিনের মতো, হ্যাঁ, ওই যেখানে আমরা কোনো কিছু ডিসপোজ করে দিই সেটাকে আমরা বলি সিঙ্ক। তাহলে এবার আমাদের সিঙ্ক কোনটা বলো তো? এটা না, গ্রাউন্ড না আমাদের সিঙ্ক, তাই কি না? জি স্যার। তাহলে আগে যেটা সোর্স ছিল এখন কিন্তু সিঙ্ক, খেয়াল করবা। তাহলে আমরা এই প্রথম নোড থেকে যাচ্ছি, খেয়াল করো, এই যে প্রথম নোড আমরা ডিসচার্জ করব, এই নোড। তাহলে এই নোড টু, এই নোড কি পার্শিয়ালি ডিসচার্জ করবা নাকি ফুল ডিসচার্জ করবা? এই আউটপুট নোড তো পার্শিয়ালি ডিসচার্জ করার কোনো অপশন নেই, আছে? বলো, ফুল ডিসচার্জ হবে। তাহলে ফুল পাথের রেজিস্ট্যান্স নিব। দেখো নোড টু সিঙ্ক টোটাল রেজিস্ট্যান্স কত সেটা বলো, আর বাই থ্রি যোগ আর বাই থ্রি যোগ আর বাই থ্রি, টোটাল সিঙ্ক পর্যন্ত পৌঁছে গেছি, এসে টোটাল রেজিস্ট্যান্স। ক্লিয়ার? গুণিতক ওই নোডের সাথে অ্যাসোসিয়েটেড ক্যাপাসিট্যান্স কত, প্রথম নোড বিবেচনা করছি, তা আউটপুট নোডের ক্যাপাসিট্যান্স কত, দ্রুত বলো। এই যে 9 + 5 এইচসি। তাহলে প্রথম নোডের জন্য এই ক্যালকুলেশন লেখা বোঝা গেছে সবাই? জি স্যার। এইবার বলো তো, এই এই ক্যাপাসিটরকে ফুল চার্জ করতে হলে তার সম্মুখের দুইটা ক্যাপাসিটর এরা কি পার্শিয়াল ডিসচার্জ হতে পারবে, নাকি এদেরকে ফুল ডিসচার্জ হইতে হবে? এবার কোশ্চেন কি বলতো,
আউটপুট নোডের ক্যাপাসিট্যান্সটাকে এক্ষেত্রে ফুল ডিসচার্জ করবা। তো এটা কি সম্ভব এইভাবে যে এইখানে মনে করো যে তুমি 2 ভোল্ট রেখে দিছো, এখানে 2 ভোল্ট রেখে দিছো, বাট এটাকে তুমি 0 ভোল্ট করে ফেলছো, এটা কখনো সম্ভব? বলো। এবার কি না স্যার, না এটা স্যার। তো করা যাবে না। সিঙ্কের পাশে যারা আছে তারাই তো আগে ডিসচার্জ হবে, এরা ফুল ডিসচার্জ হবে, এ ফুল ডিসচার্জ হবে, অ্যাট লাস্ট এ ফুল ডিসচার্জ হবে, তাই না? তো পরের দুইটা ক্যাপাসিট্যান্স বা নোড যখন এবার আমি কনসিডার করবে এই নোড, তো এবার তুমি পার্শিয়াল পাথের রেজিস্ট্যান্স কনসিডার করবে নাকি ফুল পাথের রেজিস্ট্যান্স কনসিডার করতে হবে? মানে পার্শিয়াল ডিসচার্জ নাকি ফুল ডিসচার্জ, এটা বলো। পার্শিয়াল। আবার বলে পার্শিয়াল। এই ফুল ডিসচার্জ হইতে ফুলই করা লাগবে। ফুল ডিসচার্জ করা লাগবে। এই যে পার্শিয়াল বুঝছো, তোমার কি কনফিউশন এখনো আছে? আমাকে কি বলা লাগবে? বিনা দ্বিধায় বলো যদি এখনো কনফিউশন থাকে। এই যে সিঙ্ক সোর্সের পাশে যে থাকে সে আগে চার্জ হয়, সিঙ্কের পাশে যে থাকে সে আগে ডিসচার্জ হয়। তার আগে ডিসচার্জ হবে কে? এ। এ সব থেকে সিঙ্কের পাশে, গ্রাউন্ড সব থেকে কাছাকাছি এর। এরপরে ফুল ডিসচার্জ হবে এ, আর একে সব সম্পূর্ণ এর কাছ থেকে সব চার্জ কেড়ে নিতে সব থেকে বেশি টাইম লাগবে। তো মানে অপর দুইটা এই যে আমাদের প্যারাসাইটিক ক্যাপাসিট্যান্স দুটো এবার পার্শিয়ালি ডিসচার্জ হবে নাকি ফুললি ডিসচার্জ হবে বলো? ফুললি ফুললি ডিসচার্জ। ডিসচার্জ হবে। বি কেয়ারফুল। এই জন্য কিন্তু এখন আর আমরা পার্শিয়াল পাথ কনসিডার করতে পারবো না। তুমি যখন বলবা যে এইখান থেকে আসতে এই রেজিস্ট্যান্স, এখান থেকে আসতে এই রেজিস্ট্যান্স, এখান থেকে আসতে এই রেজিস্ট্যান্স, আমি এখন শুধু পরের আমাদের যে প্যারাসাইটিক ক্যাপাসিট্যান্সটার জন্য আমি শুধু এই রেজিস্ট্যান্সটুকু কনসিডার করবো, এইটুকু কমন পাথ, তা কিন্তু হবে না। এবার কিন্তু আমাকে সম্পূর্ণ পাথের রেজিস্ট্যান্স কনসিডার করতে হবে। বি কেয়ারফুল। তাহলে এই নোড থেকে সিঙ্ক টোটাল রেজিস্ট্যান্স কত বলো? R/3 প্লাস R/3 টাইমস এই নোডের ক্যাপাসিট্যান্স কত? 3C, গুণ করে দিলাম, শেষ। থার্ড নোডের জন্য কি হবে এবার আমরা সহজে বুঝে গেছি আশা করি। থার্ড নোড, তাহলে এই নোড থেকে সিঙ্ক রেজিস্ট্যান্স কত? R/3, আর এই নোডের ক্যাপাসিট্যান্স কত? 3C গুণ করলাম। এরপরে এইগুলোকে যোগ করে সিম্পলিফাইড করে আমরা লাস্ট ফর্ম পাবো 12 প্লাস 5H RC। সবাই কিন্তু এই সিম্পলিফাইড করে ফাইনাল ফর্মে আসার চেষ্টা করবো অবশ্যই ফাইনালে, যদি এরকম ধরনের কোনো ম্যাথমেটিক্স থেকে থাকে। আচ্ছা, এই দেখো তো ফলিং প্রপাগেশন ডিলেটা কি বুঝতে পারছো? এই যে পার্শিয়ালি চার্জিং এবং ফুললি ডিসচার্জিং, এই ঘটনাটা কি বুঝতে পারছো সবাই? জি স্যার, বুঝছি। আচ্ছা, তো একটা শর্টকাট বলি এবার। শর্টকাটটা হচ্ছে প্রপাগেশন ডিলে কনসিডার করার সময় তুমি এটা মাথায় রাখবা যে মেইন আউটপুট নোডের ক্যাপাসিট্যান্স ছাড়াও আমার চার্জিং এর সময়, রাইজিং এর সময় আমাকে প্যারাসাইটিক ক্যাপাসিট্যান্স গুলাকেও কি করতে হবে? চার্জ করতে হবে, যদিও পার্শিয়ালি চার্জ হবে। অনুরূপভাবে ফলিং প্রপাগেশনের সময়ও আমাকে প্যারাসাইটিক ক্যাপাসিট্যান্স গুলা ডিসচার্জ করতে হবে। অর্থাৎ প্যারাসাইটিক ক্যাপাসিট্যান্স কনসিডারেশনে আসবে প্রপাগেশন ডিলে বললেই। খেয়াল রাখবে এটা। আচ্ছা, এইবার দেখো কন্টামিনেশন ডিলে, রাইজিং কন্টামিনেশন ডিলে। কন্টামিনেশন ডিলেটা কি? পসিবল বেস্ট কেস, অর্থাৎ কি সবগুলা কেসের মধ্যে পসিবল সব থেকে বেস্ট কেস, এবং এটা হচ্ছে স্মলেস্ট ডিলে, হ্যাঁ, শর্টেস্ট ডিলে। তাহলে এবার বলো তো রাইজিং কন্টামিনেশন, রাইজিং হবে বাট কন্টামিনেশন কেস, এখন কন্টামিনেশন বেস্ট কেস খুঁজে বের করতে হবে আমাকে। তো রাইজিং একটার মধ্যে দিয়ে রাইজ করতে টাইম বেশি লাগবে নাকি তিনটার মধ্যে দিয়ে টাইম বেশি লাগে? একটার মধ্যে দিয়ে। তাহলে বেস্ট কেস সব থেকে লোয়েস্ট ডিলে কি কোন পাথে পাবো? তিনটাই অন থাকবে, তাই কি না? তিনটাই কি থাকবে এবার দ্রুত বলো। জি স্যার, অন থাকবে। তিনটাই অন থাকলে এই যে নিচের তিনটাই কি অফ, তাহলে পার্শিয়াল ক্যাপাসিটর চার্জের কোনো ব্যাপার আসবে নাকি শুধুমাত্র তিনটা প্যারালাল পাথ দিয়ে একটা মাত্র আমাদের মেইন ক্যাপাসিটরটাকে চার্জ করলেই আমাদের কাজ শেষ, তাই না? জি স্যার। জি স্যার। দেখো তো সার্কিটটা বোঝা যায় কিনা। এবার এই প্রোপাগেশন ডিলে বুঝলে এই দুইটা বুঝতে তোমাদের আর কোনো কিছু মনে হবে না, মনে হবে এগুলা আমাদের কাছে এখন ডাল ভাত। এই যে খেয়াল করো তো তিনটা প্যারালাল পাথ, আচ্ছা স্লো রেসপন্স করছি। দেখো এই যে তিনটা প্যারালাল পাথ, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সেই ভিডিডি, এটা হচ্ছে আমাদের সেই ভিডিডি, খেয়াল করো এটা হচ্ছে আমাদের সেই ভিডিডি। আমরা রাইজিং কন্টামিনেশন বলছি, এই যে তাহলে এই হচ্ছে আমাদের সেই ভিডিডি, খেয়াল করো।
ভিডিডি থেকে এখন আমাদের 3টা ট্রানজিস্টরই অন, তার মানে কি প্যারালাল পাথ রেজিস্ট্যান্স কয়টা আসবে? 3টা। হ্যাঁ, তো প্রত্যেকটা পুল আপের রেজিস্ট্যান্স কত? টয়েস আর বাই কে, কে এর মান পুল আপের 2, তাহলে প্রত্যেকটা রেজিস্ট্যান্স অন রেজিস্ট্যান্সের মান কত? এটাও আর, এটাও আর, এটাও আর। তো 3টা প্যারালাল পাথ দিয়ে এসে আউটপুট নোডে একটাই ক্যাপাসিটর চার্জ হচ্ছে, আর কোনো কিছু আমাদের নিচের আর কোনো সার্কিট দরকার নেই। এই সার্কিটটাকে বোঝা গেল কিনা দেখো তো এখন সবাই, এই সার্কিটটা সবাই বুঝতে পারছো কিনা দেখো তো, এই বোঝা গেছে এই সার্কিটটা সবাই? কন্টামিনেশনের জন্য, রাইজিং কন্টামিনেশনের কেসে যে আমরা সার্কিটটা সিলেক্টিভলি ড্র করলাম। জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, বাকিরা সবাই বুঝতে পারছো? কারো কোনো কনফিউশন থাকলে বলবা। আচ্ছা, এরপর তোমার কাজ কি? জাস্ট ওই যে এলমোর ডিলেমোডেল অ্যাপ্লাই করো। তো এই ফর্মুলাটা দেখো তো বোঝো কিনা। TCDR, রাইজিং কন্টামিনেশন ডিলে, রাইজিং কন্টামিনেশন ডিলে। এখন এই 3টা প্যারালাল, তো এইটাকে তুমি আরো সিম্পলিফাইড করতে পারো না? প্যারালাল রেজিস্ট্যান্স কি হয়? 1/r যোগ 1/r যোগ 1/r করে আবার একবার ইনভার্স করতে হয়, এটা আমরা অনেক সময় ভুলে যাই। তো এটাকে যদি আমি করতাম, ফাইনালি ইকুইভ্যালেন্ট তুল্য রোধ কত আসতো? একটা মাত্র রেজিস্ট্যান্স, একটা মাত্র কি ক্যাপাসিট্যান্স তখন। হ্যাঁ, তো এইটার মান R/3, আর এই ক্যাপাসিট্যান্সের মান 9 প্লাস 5HC অ্যাজ ইউজুয়াল। তাহলে এখানে তো একটাই লাইন আসবে আমাদের। তার মানে কি একটাই নোড, এটা কি হবে? চার্জ হবে। তো নোড থেকে সোর্স রেজিস্ট্যান্স কত টোটাল বলো? তুল্য রোধ বের করলে কত পাবা? R/3, R/3 গুণিতক ওই নোডে ক্যাপাসিট্যান্স কত? 9 প্লাস 5HC, গুণ করে দাও 9 প্লাস 5HC, পরের লাইনে গুণ করে সিম্পলিফাইড করা হয়েছে। সিম্পল না? পারা যাবে? এটুকু বোঝা গেল? কন্টামিনেশনের সময় আমাদের আর কোনো প্যারাসাইটিক ক্যাপাসিট্যান্স কনসিডারেশনে আনা লাগবে না। ওকে, দেখো তো রাইজিং কন্টামিনেশনটা কি বোঝা গেল? রেসপন্স প্লিজ। জি স্যার। আচ্ছা, এরপরে ফলিং। রাইজিং কন্টামিনেশন দিলে বুঝতে পারছি স্যার। ওকে, এরপর তাহলে ফলিং কন্টামিনেশন ডিলে, অর্থাৎ বেস্ট ফলিং কেস। তার মানে কি আগেবার আমাদের পার্শিয়াল ক্যাপাসিটর দুইটা ডিসচার্জ করতে হয়েছিল না? দেখো ফলিং প্রপাগেশনের মেইনটার সাথে পার্শিয়াল এই যে প্যারাসাইটিক দুইটাকেও আমাকে ডিসচার্জ করা লাগছিল, মনে আছে? তোমরা আবার কনফিউজড হয়ে যাবা যে স্যার এটা কিভাবে জি পসিবল। স্যার। এইবার দেখো রাইজিং এই ফলিং প্রপাগেশনের ক্ষেত্রে কি ঘটনা ঘটছে আমি একটু আবার একবার বলি, এই জিনিসগুলো ধরতে পারলে তোমরা অনেক ইন্টারেস্ট পাবে। দেখো এবার আমার ধরে নিচ্ছে কি বলতো, এই পাবলিক অফ ছিল, তার মানে কি এ অন ছিল। হ্যাঁ, এ অন ছিল, এর থ্রু দিয়ে এই চার্জ হয়ে আউটপুট ভিডিডি হয়ে বসে আছে, খেয়াল করবা। এবার আমার আউটপুট 0 হতে গেলে কি করা লাগবে? নিচের দুইটা ট্রানজিস্টরকে কি করা লাগবে? এটা তো অন আছেই, এটা তো অন আছেই, বাট এই যে এই পাবলিক মাঝখানে অফ হয়ে বসে আছে, এই জন্য ডিসচার্জ করতে পারছে না। ওকে, তো এখন আমার কাজ কি? এখন আমার কাজ হচ্ছে, দেখো তোমাদেরকে আমি এবার একটু ধরিয়ে দিই। এটা অফ ছিল বলছিলাম, তাই তো? তো এটা অফ থাকলে কি সম্ভব? এই যে দুইটা ক্যাপাসিটর, এরা কি ডিসচার্জের পাথ পেয়ে গেছে না? পজিটিভ নেগেটিভ এরকম চার্জ হয়ে বসেছিল। তো এরকম কোনো কেস থাকলে এরা দুইজন আগে কি হবে? ডিসচার্জ হয়ে বসে থাকবে না? এদেরকে কি ডিসচার্জ করা লাগবে আমার আর, যখন আমাদের আউটপুটটা ফল করবে? বলো, এরকম কেস হলে না স্যার। এই সর্বশেষ অন হবে, জাস্ট অন হয়ে গেলেই প্যারাসাইটিক দুইটা তো আগেই ডিসচার্জ হয়ে বসেছিল, যেহেতু তাদের এই পাথ ক্লোজ ছিল, জাস্ট এ অফ হয়ে গেল, এ অন হয়ে গেল, তখন এইখানে যে চার্জ হয়ে বসেছিল সেই চার্জটাই শুধুমাত্র এই অন পাথ দিয়ে ডিসচার্জ করে দিবে। এইটা হচ্ছে কন্টামিনেশনের কেস। আর যদি এমন হতো যে না, এই যে নিচের দুইটাই, এই পাথটাই অন অফ ছিল, এই পাথই অফ ছিল, এ অন হয়ে বসে আছে, খেয়াল করো, এ অন হয়ে বসে, তার মানে কি এ অফ। হ্যাঁ, মনে করো যে এ অন হয়ে বসে আছে। হ্যাঁ, তার মানে আচ্ছা ওয়েট, এইটাকে অফ বলছি, তার মানে কি এইটা অন। হ্যাঁ, এইটা অন, তো এইটার থ্রু দিয়ে আউটপুট অন হয়ে বসে আছে, ডিসচার্জ করতে হবে। তো এখন যদি আমি ডিসচার্জ করতে চাই, তো সে মনে করো যে এটাও অন হয়ে বসে আছে ধরে নাও, তার মানে নিচের এটাও অফ, তার মানে কি নিচের প্যারাসাইটিক দুইজনের কেউই ডিসচার্জ হতে পারছে? বলো, ফলিং করার সময় এরা কি আগে থেকে ডিসচার্জ হয়ে বসে থাকতেছে নাকি এরাও চার্জ নিয়ে বসে আছে?
এরাও চার্জ নিয়ে বসে আছে, মেইন ক্যাপাসিটরও চার্জ নিয়ে বসে আছে। যখন তুমি কি করবা, এটাকে অন করবা, হ্যাঁ সরি এটাকে অফ করে দিবা, এটাকে অফ করে দিবা, তখন এইটা অন হয়ে যাবে, এটাও অন হয়ে যাবে। তিনজনকে তখন একই সাথে ডিসচার্জ করতে হবে একই কমন পাথ দিয়ে। এরা দুইজন এমন না যে আগে এই নিচের পাথটুকু ক্লোজ ছিল, এরা দুইজন থাকে সেই অবসরে ডিসচার্জ হয়ে বসে আছে, এই কেস তখন থাকতো না। তো পার্শিয়াল ক্যাপাসিট্যান্স ডিসচার্জের ব্যাপারটা আমাদের কখন আসবে, যখন আমরা প্রোপাগেশন ডিলে কনসিডার করব। বাট আমাদের এখন কন্টামিনেশন তাহলে কি কেস, তুমি ধরে নাও এই দুইজনই অন, তার মানে কি এদের করেসপন্ডিং এও অফ এরকম ছিল মনে করো, আর এ অফ আছে এ অন আছে, এর থ্রু দিয়ে চার্জ হয়ে মনে করো আউটপুট অন হয়ে বসে আছে, চার্জ হয়ে বসে আছে, এতগুলো চার্জ নিয়ে বসে আছে। আর যেহেতু নিচের এই দুইজন অন ছিল, এও আগে ডিসচার্জ হয়ে বসে আছে, এও আগে ডিসচার্জ হয়ে বসে আছে, তোমার ঝামেলা শেষ। এখন শুধুমাত্র এইটার গেট সিগন্যাল চেঞ্জ হয়ে এইটাকে অফ করে দাও, এটা অন হয়ে গেল। জাস্ট এখন কি হবে, আউটপুটের ফুললি চার্জড ক্যাপাসিটর শুধুমাত্র একা এই পাত দিয়ে ডিসচার্জ হয়ে যাবে, যেটা কিনা আমাদের ফলিং কন্টামিনেশন ডিলে। তাহলে ফলিং কন্টামিনেশন ডিলের সময় আমাদের সার্কিটটা এভাবে ড্র করা হয়েছে, দেখো তো সিম্পলিফাইড করে, বোঝো কিনা। এখন আর প্যারাসাইটিক ক্যাপাসিট্যান্স কোনো কিছু ড্র করা লাগবে আমাকে, বলো, লাগবে না। এই যে খেয়াল করো, দেখো তো বোঝো কিনা, দেখছো আউটপুট নোডের এই যে ক্যাপাসিটেন্স, আর নিচের তিনটা অন রেজিস্ট্যান্স, তাদের প্রত্যেকে রেজিস্টিভ ভ্যালু অন স্টেটে R/3 R/3 R/3। পার্শিয়াল ক্যাপাসিট্যান্স আঁকি নেই কেন, তার আগেই ডিসচার্জ হয়ে বসে আছে। বোঝা গেছে এই সার্কিট? জি স্যার। আচ্ছা, তাহলে এখন তো এটার জন্য আমাদের এলমোর ডিলে মডেল অ্যাপ্লাই করা কোনো ফ্যাক্ট না। কিরকম, এবার বলো, একটাই নোড শেষ, এ হচ্ছে নোড আর এ হচ্ছে সেই সিঙ্ক। তো নোড থেকে সিঙ্ক পর্যন্ত টোটাল রেজিস্ট্যান্স কত, R/3 যোগ R/3 যোগ R/3 হলো, এবং ওই নোডের সাথে অ্যাসোসিয়েটেড ক্যাপাসিট্যান্স কত, 9 + 5 গুণ করে দাও। এরপরে সিম্পলিফাইড করে সরল করে এই যে ফাইনাল ফর্মে লেখা। এই হচ্ছে টোটাল 4 প্রকার ডিলে। বাট সলিউশন এক পেজেই এতগুলো জিনিস, কিন্তু এর মধ্যে কিন্তু অনেক ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে। তোমরা কি বুঝতে পারছো? ডিলে এবং এই ডিলের সাথে অ্যাসোসিয়েটেড ম্যাথমেটিক্স, এটা কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে করতে হবে। এই পারা যাবে? একটু রেসপন্স করো তো, কি অবস্থা বাকিরা? জি স্যার, পারা যাবে স্যার। খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে কিন্তু। এই যে ন্যান্ড গেটের জায়গায় আমি কি করে দিলাম, 3 ইনপুট ন্যান্ডের জায়গায় জাস্ট শুধু বলে দিলাম 3 ইনপুট নর। 3 ইনপুট নর দিয়েও প্র্যাকটিস করবা, ঠিক আছে? 3 ইনপুট নর দিয়ে প্র্যাকটিস করবা, এই সেম কনসেপ্টগুলো এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করবা। শুরুতে কিন্তু খুব এলোমেলো লাগবে, মনে হবে যে না কিছুই পারছি না, সব মাথার মধ্যে প্যাচ লেগে যাচ্ছে, এমন মনে হতে পারে। তো তোমরা 3 ইনপুট নরটা প্র্যাকটিস করো, এই ম্যাথমেটিক্সটা আগে সুন্দরভাবে কভার করে, এরপর যদি সমস্যা হয় আমাকে বলবা, প্রয়োজনে আমি হেল্প করব, ঠিক আছে? 3 ইনপুট ন্যান্ড এবং 3 ইনপুট নর দুইটাই প্র্যাকটিস করবা। আর এই যে 2 মিউপির জায়গায় যদি 3 মিউপি করে দিই, তাহলে কোথায় কোথায় চেঞ্জ আসবে এগুলো যেন আমরা মুখস্থ না করি, প্রসেসটা জেনে রাখবা। 3 মিউপি দিয়েও প্র্যাকটিস করবা, যেন আমরা যে কোনোভাবে আসলে এগুলো যেন আমরা পারি। তো যাই হোক, আজকে ক্রিটিক্যাল কিছু কনসেপ্ট আমরা শিখছি। আজকের ক্লাস আমি আর লেন্দি করছি না, আরেকটা ক্লাস হইলে আমরা আমাদের সিলেবাস কভার করে ফেলবো আশা করি। তো আজকের ক্লাসটা আমরা এখানেই ক্লোজ করছি।